ওকে, তাহলে এবার আমরা শুরু করছি একটা নতুন চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সের, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক। ঠিক আছে, এই চ্যাপ্টারটার ফার্স্টেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডাইইলেকট্রিক বলতে আমরা কি বুঝি, ডাইইলেকট্রিক বা ইনসুলেটর সেটা বলতে আমরা কি বুঝি। ডাইইলেকট্রিক বা ইনসুলেটর হলো এমন একটা সাবস্ট্যান্স যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। ঠিক আছে, কেন পারে না? কারণ ডাইইলেকট্রিকের ক্ষেত্রে, ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে কন্ডাক্টরের মতো কোনো ক্লোজলি প্যাকড ল্যাটিস থাকে না, কোনো ল্যাটিস স্ট্রাকচারটা ক্লোজলি প্যাকড নয়। ডাইইলেকট্রিকের মধ্যে কি অ্যাটমস গুলো খুব ক্লোজলি স্পেসড থাকে না। তাহলে কি হয়, অ্যাটমস গুলো ডাইইলেকট্রিকের ক্ষেত্রে এরকম দূরে দূরে আছে। ঠিক আছে, এরকম দূরে দূরে থাকার জন্য এর প্রত্যেকটা অ্যাটমের সেন্টারে কি আছে, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, আর এখানে ধর ভ্যালেন্স ইলেকট্রন, বাইরের আউটার মোস্ট অরবিটের ইলেকট্রন গুলো ড্র করলাম। তাহলে কি হয়, প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রন গুলো সেই অ্যাটমের নিউক্লিয়াস দিয়ে স্ট্রংলি অ্যাট্রাক্টেড থাকে। ঠিক আছে, এবং প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন গুলোর উপরে নেইবারিং নিউক্লিয়াস গুলোর ইনফ্লুয়েন্সটা কি হয়, নেগলিজিবল হয়। অর্থাৎ এই ইলেকট্রনটার উপরে শুধু এই অ্যাটমের নিউক্লিয়াসেরই স্ট্রং অ্যাট্রাকশন আছে, অন্য অ্যাটম নেইবারিং অ্যাটম গুলো দূরে দূরে থাকার জন্য তাদের নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স এই অ্যাটমের এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোর উপর থাকে না। তাহলে কি হয়, প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রেই ভ্যালেন্স ইলেকট্রন গুলো নিজেদের অ্যাটমের সঙ্গে স্ট্রংলি অ্যাটাচড থাকে। ওকে, তাই জন্যই কি সো কল্ড যে ফ্রি ইলেকট্রন সেইটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে অ্যাভেলেবেল থাকে না। আর ইলেকট্রন, নেগেটিভলি চার্জড ইলেকট্রন অ্যাজ চার্জ ক্যারিয়ার প্রেজেন্ট না থাকার জন্য, অ্যাবসেন্ট থাকার জন্য ডাইইলেকট্রিক কি করতে পারে না, কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। তাই জন্য এদেরকে বলা হয় নন কন্ডাক্টরস অর ইনসুলেটরস। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আমরা দেখি, তার মানে এই কি, আমরা যদি একটা বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলেও কি এই ইলেকট্রন গুলো যেহেতু ফ্রি ইলেকট্রন নয়, সেহেতু কি এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো ফ্রি ইলেকট্রন না হওয়ার জন্য বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দিলেও এরা ইলেকট্রন গুলো কি এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স ফিল করে কি ওই মেটেরিয়ালের মধ্যে ইন্টার অ্যাটমিক স্পেসের মধ্যে দিয়ে ম্যাক্রোস্কোপিক ডিসটেন্স কভার করতে পারে না। তাই জন্য এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। ওকে, তাহলে আমরা এবার দেখি ডাইইলেকট্রিক কি, বা সেটা তো বুঝলাম, নন কন্ডাক্টর বা ইনসুলেটর কি সেই জিনিসটা বুঝলাম। এবারে আমরা দেখব টাইপস অফ ডাইইলেকট্রিক। টাইপস অফ ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক বেসিক্যালি আর অফ টু টাইপস। একটাকে বলে নন পোলার ডাইইলেকট্রিক, একটাকে বলে পোলার ডাইইলেকট্রিক। ঠিক আছে, নন পোলার ডাইইলেকট্রিক কি, যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রে পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার কোইনসাইড করে তাকে বলা হয় নন পোলার ডাইইলেকট্রিক। জিনিসটা কি রকম, ধর ডাইইলেকট্রিক মেটেরিয়ালের একটা অ্যাটম আমি ড্র করছি। ঠিক আছে, কি আছে, এই অ্যাটমের আমরা এরকম ভাবে ভেবে নিতে পারি, এই অ্যাটমের মধ্যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটা তার সেন্টারে কি আছে, কনসেন্ট্রেটেড আছে, আর এই নিউক্লিয়াসের চারপাশে একটা স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড রয়েছে, মানে একটা স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন অফ নেগেটিভ চার্জ রয়েছে। ঠিক আছে, এবারে তুই চিন্তা করে দেখ যে এই স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউডের সেন্টারটা কোথায় হবে। নিশ্চয়ই ক্লাউডটা এই স্ফিয়ারটা সেন্টারে এই জায়গায় রয়েছে, নেগেটিভ চার্জ সেন্টারটা। ঠিক আছে, আবার বলি কনসেপ্টে যাতে ভুল না হয়, এই নেগেটিভ সাইনটা দিয়েছি মানে কিন্তু এই নেগেটিভ চার্জটা এই সেন্টারে নেই, নেগেটিভ চার্জটা এই স্ফিয়ারের মধ্যেই ডিস্ট্রিবিউটেড রয়েছে, এর চার্জ সেন্টারটা হচ্ছে সেন্টারে। ঠিক আছে, এই নেগেটিভ চার্জ সেন্টারটা সেন্টারে। ঠিক আছে, ক্লিয়ার? আর এর নিউক্লিয়াসটাও কোথায় রয়েছে, এই স্ফিয়ারটার সেন্টারে, মানে পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটাও স্ফিয়ারটার সেন্টারে রয়েছে। তাহলে কি হচ্ছে, নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টার কোইনসাইড করছে, তাহলে তাকে বলবো নন পোলার ডাইইলেকট্রিক। ঠিক আছে, আর যদি কোনো ডাইইলেকট্রিক মেটেরিয়ালের অ্যাটমের
মধ্যে পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার কোয়েনসাইড না করে তখন কি হয়, তখন সেটা হয় পোলার ডাইইলেকট্রিক। ঠিক আছে, কিরকম সেটা, ধর এরকম একটা স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড রয়েছে, তার চার্জ সেন্টারটা এই মাঝখানে, ঠিক আছে, আর ইলেকট্রন নিউক্লিয়াসটা, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটা এর চার্জ সেন্টারের সঙ্গে কোইনসাইড করেনি, সেটা ধর একটু ডিসটেন্সে রয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার কোইনসাইড করলো না। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি পোলার ডাইইলেকট্রিক। ঠিক আছে, তাহলে তুই চিন্তা কর, যখনই এই প্লাস চার্জ আর মাইনাস চার্জ সেপারেটেড বাই আ ডিসটেন্স থাকে, মানে প্লাস চার্জ সেন্টার, পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টারের মধ্যে যখনই একটা ডিসটেন্স থাকে, তখনই কি হয়, আমরা বলি একটা ডাইপোল ফর্ম করেছে। ঠিক আছে, তাহলে সব সময় পোলার ডাইইলেকট্রিকের মধ্যে একটা ইনহেরেন্ট বা ইন্ট্রিনসিক ডাইপোল থাকে। তার মানে পোলার ডাইইলেকট্রিকের মধ্যে সব সময় অ্যাটমিক ডাইপোলস প্রেজেন্ট থাকে, কিন্তু নন পোলার ডাইইলেকট্রিকে পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার কোইনসাইড করার জন্য এই আর এর ভ্যালুটা 0 হয়, তার মানে কোনো ডাইপোল ফর্ম করে না। ফলে নন পোলার ডাইইলেকট্রিকে কোনো ইন্ট্রিনসিক বা ইনহেরেন্ট ডাইপোল নেই। তাহলে পোলার ডাইইলেকট্রিকে কি রয়েছে, ইন্ট্রিনসিক বা ইনহেরেন্ট ডাইপোলস রয়েছে, or inherent dipoles রয়েছে প্রেজেন্ট, আর এখানে নো intrinsic dipole প্রেজেন্ট নন পোলারের ক্ষেত্রে। ঠিক আছে, আর পোলারের ক্ষেত্রে প্রেজেন্ট আছে। ওকে, ফাইন ফাইন। এবারে আমরা দেখি একটা ডাইইলেকট্রিককে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখলে কি হয়। ঠিক আছে, ফার্স্টে একটা নন পোলার ডাইইলেকট্রিককে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রেখে দেখি। নন পোলার ডাইইলেকট্রিক in external electric field। ঠিক আছে, আমরা আগেই বলেছি যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে কন্ডাক্টরের মতো ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট নেই। তাহলে এটা খুব এক্সপেক্টেড যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে একটা কন্ডাক্টর যেরকম বিহেভ করে একটা ডাইইলেকট্রিক সেরকম বিহেভ করবে না, কারণ কন্ডাক্টরের মতো ডাইইলেকট্রিকে ফ্রি ইলেকট্রন থাকে না। ঠিক আছে, তাহলে আমরা এই আগে যে ইলেকট্রোস্ট্যাটিক্স ইন কন্ডাক্টরস পড়েছিলাম, তার থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ডাইইলেকট্রিক উইল বি কোয়াইট ডিফারেন্ট। ঠিক আছে, এবার দেখা যাক একটা নন পোলার ডাইইলেকট্রিককে আমি রেখেছি, তাই তো? তুই চিন্তা করে দেখ, এই একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউড আর তার সেন্টারে রয়েছে নিউক্লিয়াস, তাই তো? ক্লিয়ার? এবারে তুই চিন্তা করে দেখ, তাহলে নন পোলার ডাইইলেকট্রিক মানে নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টারটা কি করেছে, কোইনসাইড করেছে। ঠিক আছে, এইবারে আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম কি। ঠিক আছে, এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যেই দেব, সঙ্গে সঙ্গে কি হবে তুই ভাব, এই নিউক্লিয়াসটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড দিয়ে রিপেলড হবে। ঠিক আছে, আর এই ইলেকট্রন ক্লাউডটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড দিয়ে অ্যাট্রাক্টেড হবে। তার মানে নিউক্লিয়াসটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে রিপেলড হয়ে একটু এদিকে সরে যাবে, আর ইলেকট্রন ক্লাউডটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে অ্যাট্রাক্টেড হয়ে উল্টো দিকে সরে যাবে। তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা দেখতে হবে এইরকম। এখন কি হয়ে যাবে, ইলেকট্রন, এইটা যদি সেন্টার হয় ইলেকট্রন ক্লাউডের, তাহলে নিউক্লিয়াসটা এই জায়গায় সরে যাবে এট এ ডিসটেন্স r। ঠিক আছে, নিউক্লিয়াসটা কি হয়ে যাবে, একটু এদিকে সরে যাবে এট এ ডিসটেন্স r। ঠিক আছে, ক্লিয়ার? এবারে তাহলে তুই একটা কথা বল, বাই গসেস ল আমরা কি পড়েছিলাম, আমরা গসেস লর যে অ্যাপ্লিকেশন পড়েছিলাম, সেখানে কি দেখেছিলাম, একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি হয়, what is the electric field at a distance r when r is less than the radius of the sphere। তখন কি হয় আমরা দেখেছিলাম, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমরা দেখেছিলাম হয় হচ্ছে qr by 4 pi epsilon 0 aq। ক্লিয়ার? দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড। হয় বোঝা গেল, যখন r less than a
ঠিক আছে, এখানে হচ্ছে স্ফিয়ারটার রেডিয়াসটা আমি a বলছি, ঠিক আছে, এটা অবভিয়াসলি r লেস দ্যান a, তাহলে তখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এইটা, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড এট r, ঠিক আছে, at the point where the nucleus is situated, ঠিক আছে। so this is the electric magnitude of electric field। আমরা এটা কোথা থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ গসেস ল, সেখানে আমরা এই রেজাল্টটা প্রুফ করেছিলাম, ঠিক আছে। তাহলে this is the electric field due to the spherical electron cloud at r, ঠিক আছে। আর কিউটা কি? কিউটা টোটাল চার্জ ইন দ্য স্ফিয়ার, দ্যাট ইজ টোটাল চার্জ অফ অল দ্য ইলেকট্রনস, তাই তো? বেশ, এবারে তুই বল আমাকে যে হোয়াট উইল বি দ্য ফোর্স অন দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা যে পয়েন্টে আছে সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড এটা, তাহলে নিউক্লিয়াসের উপর এই নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডটা কত অ্যাট্রাকটিভ ফোর্স এক্সার্ট করবে। অ্যাট্রাকটিভ ফোর্স অফ কোর্স, কারণ এটা নেগেটিভ আর এটা পজিটিভ, ঠিক আছে, তাহলে কত অ্যাট্রাকটিভ ফোর্স এক্সার্ট করবে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এটা। এই পয়েন্টে নিউক্লিয়াসটা বসানো আছে যার চার্জ কি হবে কিউ, তাহলে ফোর্স কত? চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড কিউই, ঠিক আছে। সমস্ত ইলেকট্রনগুলোর যা চার্জ, নিউক্লিয়াসের চার্জও তাই, দুটোই কিউ, একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তাই তো, কারণ অ্যাজ এ হোল অ্যাটমটা নিউট্রাল হয়, ঠিক আছে। তাহলে আমি কি বলবো? দ্য ফোর্স অন দ্য নিউক্লিয়াস, the force, the attractive force on the nucleus, on N, কি হবে? F equals to F হবে হচ্ছে QE, রাইট? সেটা কত হবে? E এর ভ্যালুটা পুট করে দিলে Q into Q by QR by 4 pi epsilon 0 AQ, that is Q square R by 4 pi epsilon 0 AQ, ঠিক আছে। This will be the attractive force on the nucleus by the electron cloud, ঠিক আছে, ক্লিয়ার? এবারে বল তাহলে এই ইলেকট্রন ক্লাউডটা নিউক্লিয়াসের উপর যে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে, নিউক্লিয়াসটাও ইলেকট্রন ক্লাউডের উপর সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাই দেবে, কারণ আমরা জানি, পড়েছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস কি forms action reaction pair, they are consistent with the Newton's third law of motion, তাই তো? বেশ, তাহলে এটা এর উপর যে অ্যাট্রাকটিভ ফোর্স দেবে, এটাও এর উপর সেই অ্যাট্রাকটিভ ফোর্সই দেবে, ঠিক আছে। কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা বুঝবার সেটা হচ্ছে, ভালো করে দেখ, F is proportional to R, F is proportional to R, the attractive force on the nucleus, the attractive force on the nucleus is proportional to R, ঠিক আছে। বেশ, এবারে এই নিউক্লিয়াসটার উপর কোন কোন ফোর্স হচ্ছে আমরা একবার দেখি। নিউক্লিয়াসটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি আমরা। তুই চিন্তা করে দেখ, নিউক্লিয়াসটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে কি হচ্ছে? নিউক্লিয়াসটার উপরে এই ইলেকট্রিক ফিল্ডটা, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা, এটাকে ই না বলে আমি ই এক্সটার্নাল বলি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হবে? নিউক্লিয়াসের উপর একটা এক্সটার্নাল ফোর্স কাজ করবে এই দিকে, বিকজ দ্য নিউক্লিয়াস উইল বি রিপেলড বাই দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেটা হবে F এক্সটার্নাল, ঠিক আছে। ওকে, F এক্সটার্নাল এর ভ্যালুটা কত? Q ইনটু E এক্সটার্নাল, চার্জ ইনটু নিউক্লিয়াসের চার্জ Q আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। সেই মাল্টিপ্লাই করলে চার্জ ইনটু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য এক্সটার্নাল ফোর্স অন দ্য পজিটিভলি চার্জ নিউক্লিয়াস which will be repelled by the force এই দিকে, ঠিক আছে। আর তুই চিন্তা কর, এই যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডটা, সে কি করবে? নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করবে, কি উল্টো দিকে অ্যাট্রাক্ট করছে নিউক্লিয়াসকে F ফোর্স দিয়ে, ঠিক আছে, ক্লিয়ার? F এক্সটার্নাল নিউক্লিয়াসকে এদিকে রিপেল করছে, আর F ফোর্স দিয়ে ইলেকট্রন ক্লাউড নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে, আমরা দেখলাম, ক্লিয়ার? এবার তাহলে তুই চিন্তা কর, আবার এই অ্যাট্রাকটিভ ফোর্স F টা কি প্রপোর্শনাল টু R, তার মানে R যত বাড়বে তত অ্যাট্রাকটিভ ফোর্সটাও বাড়বে, তাই তো? তাহলে তুই ভাব, এক্সটার্নাল ফোর্সটা F এক্সটার্নাল ইনক্রিজেস R, ঠিক আছে, F এক্সটার্নাল ফোর্সটা নিউক্লিয়াসকে রিপেল করছে,
তাহলে নিউক্লিয়াসটা শুরুতে কি ছিল, এই চার্জ সেন্টারটার এই স্ফিয়ারটা সেন্টারে ছিল। এবারে কি এক্সটার্নাল ফোর্সটা নিউক্লিয়াসকে রিপেল করে দূরে সরিয়ে দিচ্ছে। দূরে যদি সরিয়ে দেয় তাহলে আরটাকে কি করবে, ইনক্রিজ করবে এফ এক্সটার্নাল। আরটা যখনই ইনক্রিজ হবে তখন এফ ইজ প্রপোর্শনাল টু আর। আর ইনক্রিজ হলেই সেটা ইন টার্ন এই অ্যাট্রাকটিভ ফোর্স এফ কে ইনক্রিজ করে দেবে। তাহলে which in turn increases f। আর ইনক্রিজ হলে সেটা f কে ইনক্রিজ করে দেবে। তাহলে f এক্সটার্নাল কি r কে ইনক্রিজ করবে, r ইনক্রিজ হলে কি f টা ইনক্রিজ হতে থাকবে। তাহলে একটা সময় গিয়ে কি হয়ে যাবে, f টা ইনক্রিজ হতে 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 বাড়তে বাড়তে 0 থেকে f এর ভ্যালুটা বাড়তে বাড়তে এক সময় f ইকুয়াল টু f এক্সটার্নাল হয়ে যাবে। f equals to f external হয়ে যাবে, ঠিক আছে। ইন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, f এর ভ্যালুটা বাড়তে বাড়তে f external এর সঙ্গে সমান হয়ে যাবে। তখনই কি একটা ইকুইলিব্রিয়াম উইল বি সেট আপ, ঠিক আছে, ওকে। আর ইকুইলিব্রিয়াম উইল বি সেট আপ, কারণ তুই চিন্তা করে দেখ, এইটা যদি নিউক্লিয়াসটা হয় তার উপর f external এদিকে আর f এদিকে, তাহলে f ইকুয়ালস টু f এক্সটার্নাল হলেই কি হয়ে যাবে, এই নিউক্লিয়াসটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে। তখন নিউক্লিয়াসটা থেমে যাবে, রাইট। আবার একই রকম ভাবে জাস্ট উল্টো ভাবে ইলেকট্রন ক্লাউডটাও কি হয়ে যাবে, তখন ইলেকট্রন ক্লাউডটাও ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তাই তো। কারণ ইলেকট্রন ক্লাউডটার উপরে তখন নেট ফোর্স থাকবে না, জাস্ট উল্টো ভাবে এক্সটার্নাল ফোর্সের ইলেকট্রিক ফিল্ডের জন্য এই নিউ নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডটা উল্টো দিকে অ্যাট্রাক্টেড হবে, আর তার উল্টো দিকে নিউক্লিয়াসটা ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে, তাই তো। তাহলে কি যত এই ইলেকট্রিক এই এক্সটার্নাল ফিল্ডের জন্য এই ইলেকট্রন ক্লাউডটা যেহেতু উল্টো দিকে অ্যাট্রাক্টেড হবে, আর বাড়তে থাকবে, আর যত বাড়তে থাকবে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স এই এফটাও বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে যাবে, এফ ইকুয়াল টু এফ এক্সটার্নাল হয়ে যাবে। তাহলে যেই সেটা হয়ে যাবে তখন নিউক্লিয়াসটাও স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে চলে আসবে, আর কি হয়ে যাবে, এই নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডটাও স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে চলে আসবে, ঠিক আছে। তাহলে একটা সময় কি হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম উইল বি সেট আপ। তাহলে তখন কি হবে, এই রকম দেখতে হয়ে যাবে ইকুইলিব্রিয়ামে। এইখানে ধর ইলেকট্রনটা, এইখানে চার্জ সেন্টারটা নেগেটিভ, এদের দুজনের মধ্যে ডিসটেন্স হয়ে গেল r0, এদের দুজনের মধ্যে ডিসটেন্স হয়ে গেল r0, ঠিক আছে। তার মানে r এর ভ্যালুটা ইনক্রিজ করতে করতে যখন r0 হলো তখন কি হলো, আলটিমেটলি ইকুইলিব্রিয়াম সেট আপ হয়ে গেল। নিউক্লিয়াসটা আর এদিকে সরছে না, আর ইলেকট্রন ক্লাউডও এদিকে আর সরছে না, ঠিক আছে। তাহলে r0 যখন ভ্যালুটা হলো তখন ইকুইলিব্রিয়াম সেট হয়ে গেল, ঠিক আছে। তখন নিউক্লিয়াস বা নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউড দুটোর কারোর উপরই কোনো রেজাল্ট্যান্ট ফোর্স নেই, নেট ফোর্স 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ইকুইলিব্রিয়াম সেটআপ হলো, ঠিক আছে। তাহলে এখন কি, আগে শুরুতে কি ছিল, যখন কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেইনি, নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টার কোইনসাইড করেছিল। এখন কি হলো, নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টারের মধ্যে r0 ডিসটেন্স তৈরি হলো ইন ইকুইলিব্রিয়াম, তাই তো, ঠিক আছে। যখনই নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টার মানে নিউক্লিয়াসের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম ডিসটেন্স তৈরি হয়, তখনই আমরা কি বলি, তখনই আমরা বলি যে একটা ডাইপোল তৈরি হয়েছে, তাই তো, একটা ডাইপোল ইনডিউসড হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, একটা নন পোলার ডাইইলেকট্রিকের মধ্যে কোনো ডাইপোল ছিল না, সেটা আমরা কোনো ইনহেরেন্ট বা ইন্ট্রিনসিক ডাইপোল ছিল না, সেটা আমরা প্রথমেই ডিসকাস করলাম। এখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য কি হলো, নন পোলার ডাইইলেকট্রিকের মধ্যে একটা ডাইপোল ইনডিউসড হলো, একটা ডাইপোল তৈরি হলো। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নন পোলার ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে ডাইপোল তৈরি করলো, অ্যাটমিক ডাইপোলস ইনডিউস করলো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই জিনিসটাকে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন, ঠিক আছে, ইজ কল্ড ইলেকট্রনিক পোলারাইজেশন। কেন
এই ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবি, পোলারাইজেশন জিনিসটা কি। পোলারাইজেশন কথাটা মানে কি? পোলারাইজেশন মানে পোলারাইজ করা। পোলারাইজেশন মানে কি? পোলারাইজ করা। পোলারাইজ করা মানে কি? পোলস মেকিং, পোল তৈরি করা, তাই তো? তার মানে কি? ডাইপোলস মেকিং। ঠিক আছে, তার মানে পোলারাইজ করা মানেই হচ্ছে পোল তৈরি করা, মানে ডাইপোল তৈরি করা। ঠিক আছে, তাই জন্য এই জিনিসটাকে বলা হয়, এই প্রসেসটাকে বা মেকানিজমটাকে বলা হয় পোলারাইজেশন। ঠিক আছে, এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড একটা নন পোলার ডাইইলেকট্রিকের মধ্যে যে মেকানিজমে ডাইপোল তৈরি করে সেই মেকানিজমটাকে বলে ইলেকট্রনিক পোলারাইজেশন। তাহলে আমরা যে জিনিসটা ডিসকাস করলাম তার জিস্টটা কি? জিস্টটা হচ্ছে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড একটা নন পোলার ডাইইলেকট্রিকের মধ্যে কি তৈরি করে? অ্যাটমিক ডাইপোলস তৈরি করে। ঠিক আছে, যে মেকানিজমে তৈরি করে সেই মেকানিজমটার নাম হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। বোঝা গেল? বেশ, এবারে তোদের একটা ডাউট থাকতেই পারে, সেটা হচ্ছে কি তোরা বলতে পারিস যে স্যার সবই বুঝলাম, কিন্তু এই যে ইলেকট্রন আর প্রথমে এই যে জিনিসটা ছিল যে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগে পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার একটা মানে কোইনসাইড করেছিল, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরে কি এদের মধ্যে ডিসটেন্স তৈরি হতে শুরু হলো, সেই ডিসটেন্সটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেল ইন ইকুইলিব্রিয়াম, তাই তো? ইকুইলিব্রিয়ামটা সেট আপ হলো। তাহলে এইটা যে আমি পুরোটা ডিসকাস করলাম, এই নিউক্লিয়াসটা যদি বাই চান্স এই স্ফিয়ারের বাইরে চলে যায়, নিউক্লিয়াসটা যদি এই স্ফিয়ারের বাইরে চলে যায়, তখন তো আর আমি এইটা বলতে পারবো না F is proportional to R। ক্লিয়ার? কারণ আমরা গসেস লতে দেখেছি কি, আমরা যে গসেস ল অ্যাপ্লিকেশন ইউজ করে দেখলাম ইটার ভ্যালু এইটা Q/4πε0 AQ, R less than A, তা R greater than A যদি হয় তখন তো এর ভ্যালুটা হয়ে যায় Q/4πε0 R²। তখন তো এটার ভ্যালু হয়ে যায় Q/4πε0 R², মানে তখন তো আর এই রকম ভাবে E proportional to R থাকে না। E proportional to R তো শুধু R less than এর জন্য, R greater than এর জন্য তো আর এটা থাকে না E proportional to R, তখন E proportional to 1/R²। তাহলে যদি এই যে ডিসকাশনটা হলো স্যার, তাতে যদি নিউক্লিয়াসটা এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য এই নিউক্লিয়াসের ইলেকট্রন ক্লাউডের মধ্যে ডিসটেন্সটা বাড়তে বাড়তে এরকম হয় যে নিউক্লিয়াসটা এই স্ফিয়ারের বাইরে চলে গেল, তখন তো আবার উল্টো বিপদ। তো স্ফিয়ারের বাইরে চলে গেলে তখন তো ইলেকট্রিক ফিল্ডটা আর এই অনুযায়ী আর চেঞ্জ করবে না, আর এই অনুযায়ী যদি চেঞ্জ না করে তাহলে এই যে ইকুইলিব্রিয়ামটা কি করে সেট আপ হচ্ছে এইটা যে তুমি এক্সপ্লেন করলে, এই এক্সপ্লেনেশনটা তো আর হোল্ড করবে না, ভুল হয়ে যাবে। সেই জন্য আমি বলছি এই নিউক্লিয়াসটা এই মানে এই নিউক্লিয়াসটা এই নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডের বাইরে বেরিয়ে চলে যায় না, তাই জন্যই ইকুইলিব্রিয়ামটা সেট আপ হতে পারে। ইকুইলিব্রিয়ামটা পসিবল হয় তখনই নিউক্লিয়াসটা বাইরে ইলেকট্রন ক্লাউডের বেরিয়ে যেতে পারে না। ঠিক আছে, তার মানে তুই চিন্তা করে দেখ যে এই এই দুটোর মধ্যে যে ডিসটেন্সটা R0, সেই R0টা ইজ লেস দ্যান A, এই R0টা ইজ লেস দ্যান A। ঠিক আছে, এই নিউক্লিয়াসটা ইলেকট্রন ক্লাউড নেগেটিভলি চার্জ ইলেকট্রন ক্লাউডের বাইরে যায় না বলেই ইকুইলিব্রিয়ামটা পসিবল হয়, আমরা সেটা ডিসকাস করে দেখালাম। ঠিক আছে, বোঝা গেল? তা এইটা যে বাইরে যেতে পারে না তার মানে এদের মধ্যে এই নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টারের মধ্যে যে ইকুইলিব্রিয়াম ডিসটেন্সটা সেটা লেস দ্যান A হয়, মানে লেস দ্যান দা রেডিয়াস অফ দা স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড হয়। তাহলে তোরা বুঝতেই পারছিস যে রেডিয়াস অফ দা স্ফেরিক্যাল ইলেকট্রন ক্লাউড সেটাই কত ছোট, তার থেকেও এই R0 এর ভ্যালুটা ছোট। তার মানে কি ইলেকট্রন পোলারাইজেশনের যে ভ্যালুটা হবে সেটা এক্সট্রিমলি স্মল হবে। ঠিক আছে, বা ইলেকট্রনিক পোলারাইজেশনের এফেক্টটাও কি হবে? খুব ছোট হবে। কারণ নেগেটিভ চার্জ সেন্টার পজিটিভ চার্জ সেন্টারের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হলো ঠিকই due to the application of the external electric field, but that distance is extremely small. ঠিক আছে, তাহলে
নন পোলার ডাইইলেকট্রিকে নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টার কোইনসাইড করেছিল, অ্যাপ্লিকেশন অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যে একটা স্মল ডিসটেন্স তৈরি করলো নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টারের মধ্যে, এবং আমরা বলবো একটা তার জন্য একটা ডাইপোল তৈরি হলো, একটা ডাইপোল মোমেন্ট অ্যারাইজ করলো। ফাইন। এবারে আমরা ডিসকাস করব হোয়াট অ্যাবাউট a polar dielectric in external electric field। একটা পোলার ডাইইলেকট্রিককে যদি এবার আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে কি হবে? ঠিক আছে, তুই চিন্তা করে দেখ, আমরা কি বলেছি, একটা পোলার ডাইইলেকট্রিকের মধ্যে ইনহেরেন্ট ইন্ট্রিনসিক ডাইপোল থাকে, যেটা নন পোলারে থাকে না। একমাত্র এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলেই নন পোলার ডাইইলেকট্রিকে ডাইপোল তৈরি হয়, কিন্তু পোলার ডাইইলেকট্রিকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দরকার নেই, আগে থেকেই এমনি এমনি ইন্ট্রিনসিক ইনহেরেন্ট ডাইপোল রয়েছে, অ্যাটমিক ডাইপোলস। ঠিক আছে, বাট ডিউ টু দ্য থার্মাল অ্যাজিটেশন কি হয়, অ্যাটমিক ডাইপোলস গুলো কি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। তোরা ক্লাস 11 এ যে কাইনেটিক থিওরি অফ ম্যাটার পড়েছিস, সেখানে কি দেখেছিস যে কাইনেটিক থিওরি অফ ম্যাটারে দেখেছিলি যে টেম্পারেচারের জন্য সব সময় কি হয়, ম্যাটারের মধ্যেকার যে অ্যাটমস গুলো বা মলিকিউলস গুলো সেগুলো কি হয়, সব সময় ইন র্যান্ডম মোশন রয়েছে, তাই তো? সেই মোশনটা ট্রান্সলেশনাল হতে পারে, ভাইব্রেশনাল হতে পারে, এনিথিং। ঠিক আছে, রোটেশনাল হতে পারে, এনিথিং, কিন্তু একটা র্যান্ডম মোশনে রয়েছে। র্যান্ডম মোশনে থাকার জন্য তুই চিন্তা করে দেখ, একটা থার্মাল অ্যাজিটেশন যদি থাকে তাহলে ওর মধ্যে একটা ধর পোলার ডাইইলেকট্রিক রয়েছে, সেই পোলার ডাইইলেকট্রিকের মধ্যে অ্যাটমিক ডাইপোলস রয়েছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা অ্যাটম ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ডাইপোল। ঠিক আছে, ইন্ট্রিনসিক ইনহেরেন্ট ডাইপোল। কিন্তু কি হবে, প্রত্যেকটা ডাইপোলই কি যে কোনো একটা কোটি কোটি ডাইপোল রয়েছে, নিউমেরাস, অসংখ্য, অগণিত, মানে প্রচুর কোটি, ক্রোস এন্ড ল্যাক্স এন্ড ক্রোস ডাইপোলস রয়েছে। তাহলে থার্মাল অ্যাজিটেশনের জন্য এই ডাইপোলস গুলো কি হবে, যে কোনো একটা ইনস্ট্যান্টে র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকবে। ঠিক আছে, মানে ধর আমি যদি ড্র করবার চেষ্টা করি, এইরকম হতে পারে, ধর এটা একটা অ্যাটমিক ডাইপোল, প্লাস মাইনাস, এটা এরকম প্লাস মাইনাস, ঠিক আছে, এটা এরকম প্লাস মাইনাস, ঠিক আছে, র্যান্ডমলি ওরিয়েন্টেড, এটা এরকম প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে কি অ্যাটমিক ডাইপোলস গুলো কি র্যান্ডমলি ওরিয়েন্টেড রয়েছে। তাহলে থার্মাল অ্যাজিটেশনের জন্য পোলার ডাইইলেকট্রিকের মধ্যে যে কোনো একটা ইনস্ট্যান্টে অ্যাটমিক ডাইপোলস গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকার জন্য কি হয়, কোনো নেট ডাইপোল মোমেন্ট পজেস করে না পোলার ডাইইলেকট্রিক। ঠিক আছে, পোলার ডাইইলেকট্রিকের মধ্যে ইনহেরেন্ট ইন্ট্রিনসিক অ্যাটমিক ডাইপোলস রয়েছে, বাট সেই অ্যাটমিক ডাইপোলস গুলো থার্মাল অ্যাজিটেশনের জন্য র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। সেই কারণে আমরা বলি কোনো নেট ডাইপোল এর মধ্যে নেই, কারণ এক এক দিকে কি ডাইপোল মোমেন্ট পজেস করবে র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকার জন্য, তাই জন্য কোনো নেট ডাইপোল মোমেন্ট এ পজেস করে না। ক্লিয়ার? এবারে আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কি করব, অ্যাপ্লাই করব, দেখা যাক কি হয়। একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কি হয়, আমরা জানি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ভ্যাকুয়ামে আমরা পড়েছি, যখনই একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখনই কি হয়, ডাইপোলস গুলো কি হয়, একটা টর্ক ফিল করে। মনে আছে, টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, এইরকম একটা টর্ক ফিল করে ডাইপোলস গুলো। ঠিক আছে, তাহলে যখনই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আসে সঙ্গে সঙ্গে কি হয়, একটা টর্ক ফিল করে, তাই তো ডাইপোলস গুলো। আর সেই টর্কটা ফিল করে সবসময় কি হতে চায়, ডাইপোলস গুলো ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে যেতে চায়। আমরা এই জিনিসটা পড়েছিলাম। ঠিক আছে, ডাইপোল গুলো যখনই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয় একটা টর্ক ফিল করে এবং সেগুলো ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে যেতে চায়। ফিল্ডের দিকে ওরিয়েন্টেড হয়ে গেলে ওদের যে পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়, তাই তো? এগুলো আমরা পড়েছি। তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, এই র্যান্ডমলি ওরিয়েন্টেড যে
ডাইপোল অ্যাটমিক ডাইপোল গুলো ছিল পোলার ডাইইলেকট্রিকের মধ্যে, এবার তারা প্রত্যেকে টর্ক ফিল করবে এন্ড দে উইল ওরিয়েন্ট ইটসেলফ অ্যালং দা ফিল্ড, তাই তো? তাহলে প্রত্যেকটা ডাইপোল ঘুরে যাবে কোন দিকে? ফিল্ডের দিকে, তাই তো? তাহলে জিনিসটা কিরকম হয়ে যাবে চিন্তা করে দেখ, জিনিসটা হয়ে যাবে হচ্ছে এরকম, প্রত্যেকটা মাইনাস প্লাস ঠিক আছে। প্রত্যেকটা ডাইপোল কি ঘুরে যাবে ফিল্ডের দিকে, টর্ক ফিল করবে এন্ড দে উইল বি ওরিয়েন্টেড অ্যালং দা ফিল্ড ডিরেকশন, ঠিক আছে। এবার যখন প্রত্যেকটা ডাইপোল অ্যারেঞ্জড হয়ে গেল ফিল্ডের দিকে, ফিল্ডের ডিরেকশনে যখন প্রত্যেকটা ডাইপোল অ্যারেঞ্জড হয়ে গেল, তখন কি আর তো র্যান্ডমনেস নেই, তাহলে আমরা একটা নেট ডাইপোল মোমেন্ট পাবো, কারণ প্রত্যেকটা ডাইপোলের ডাইপোল মোমেন্ট গুলো একই দিকে থাকলে এবারে আমাদের কি একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করব, ঠিক আছে। তাহলে এইবারে আমার পোলার ডাইইলেকট্রিকটা একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করবে এরকম ডিরেকশনে, তাই তো? ফিল্ডের ডিরেকশন, ঠিক আছে। তাহলে এই যে মেকানিজমটা হলো, তাহলে কি হলো? একটা পোলার ডাইইলেকট্রিক কি করে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে কি রকম ভাবে বিহেভ করে না, তার ভেতরে থাকা পোলার ডাইইলেকট্রিকের ভেতরে থাকা র্যান্ডমলি ওরিয়েন্টেড অ্যাটমিক ডাইপোল গুলো ফিল্ডের ডিরেকশনে ওরিয়েন্টেড হয়ে যায়, যে কারণে পোলার ডাইইলেকট্রিকটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে একটা নেট ডাইপোল মোমেন্ট কি করে? পজেস করে, ঠিক আছে। এই মেকানিজমটার নাম হচ্ছে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। ওরিয়েন্টেশনাল polarization. Orientational polarization. What is mean by আবার দেখ polarization মানেই আমরা কি বলেছি? পোল তৈরি হওয়া, ডাইপোল তৈরি হওয়া, ঠিক আছে। তাই তো হচ্ছে, আমার এখানে ডাইপোল ছিল ঠিকই, নতুন করে ডাইপোল তৈরি হওয়ার বিষয় নেই, ডাইপোল ছিল ঠিকই, কিন্তু তার তো কোনো নেট ভ্যালু ছিল না র্যান্ডম ওরিয়েন্টেশনের জন্য। এবারে কি হচ্ছে? ইলেকট্রিক ফিল্ডের জন্য কি তারা একদিকে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, এবার একটা নেট ডাইপোল মোমেন্ট পাচ্ছি আমি, তার মানে একটা নেট ডাইপোল তৈরি হচ্ছে, একটা নেট ডাইপোল পজেস করছে এবার পোলার ডাইইলেকট্রিকটা। তাহলে সেটাকেও তো আমি বলতে পারি যে ডাইপোল তৈরি হওয়া, একটা নেট রেজাল্ট্যান্ট ডাইপোল তৈরি হওয়া, তাই জন্য এটাকে পোলারাইজেশন বলে মেকানিজমটাকে। আর বলে ওরিয়েন্টেশনাল, কেন? বিকজ দ্য ডাইপোলস গেটস ওরিয়েন্টেড অ্যালং দ্য ফিল্ড ডিরেকশন। র্যান্ডম ওরিয়েন্টেশন থেকে একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট এলো, অ্যাটমিক ডাইপোলস গুলোর একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন এলো, তাহলে এটাকে কি বলবো? ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন বলবো, ঠিক আছে। সো দিস মেকানিজম ইজ কল্ড ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন, ঠিক আছে? বোঝা গেল? ফাইন। এইবারে নেক্সট একটা কোশ্চেন তোদের ডাউট তোদের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে স্যার নন পোলার ডাইইলেকট্রিক, তার মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে যে ডাইপোল তৈরি করে সেই মেকানিজমটাকে বলা হয় হচ্ছে, একটা নন পোলার ডাইইলেকট্রিকের মধ্যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যে ডাইপোল তৈরি করে অ্যাটমিক ডাইপোল, সেই মেকানিজমটাকে বলা হয় ইলেকট্রনিক পোলারাইজেশন। আর পোলার ডাইইলেকট্রিকের মধ্যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যে ডাইপোল তৈরি করে তাকে বলা হয় ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। তাহলে স্যার পোলার ডাইইলেকট্রিকের মধ্যে কি ইলেকট্রনিক পোলারাইজেশন হতে পারে না? দেখ তোদের এই কারণে ডাউটটা গ্রো করবে যে স্যার বুঝলাম যে পোলার ডাইইলেকট্রিকের মধ্যে আমি একটা অ্যাটম যদি ভাবি, তাহলে তার ক্ষেত্রে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়ার আগেই কি একটা নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টারের মধ্যে একটা ডিসটেন্স আছে, ঠিক আছে? আর ওকে, একটা ডিসটেন্স আছে, বুঝলাম। কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে কি হবে? সঙ্গে সঙ্গে কি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য সেই নিউক্লিয়াসটা একটা রিপালসিভ ফোর্স খাবে, এই ইলেকট্রন ক্লাউড তো একটা অ্যাট্রাকটিভ ফোর্স খাবে, ফলে তারা তো আরো দূরে, দে উইল বি পুলড অ্যাপার্ট, তারা তো আরো দূরে সরে যাবে। তাহলে এটা যদি আর ভ্যালুটা হয়ে থাকে, তাহলে আর এর থেকে বড় একটা ভ্যালু এইটাই এরকম হয়ে যাবে। এই অ্যাটমটাই আঁকছি আমি এখানে, এই অ্যাটমটাই এখানে আঁকছি আফটার অ্যাপ্লাইং দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে সেক্ষেত্রে কি মাইনাসের সাথে প্লাসের ডিসটেন্সটা আরো বেড়ে যাবে, আর ড্যাশ হয়ে যাবে, আর ড্যাশ উইল বি গ্রেটার দেন আর, ঠিক আছে? তাহলে এই যে ডিসটেন্সটা বেড়ে গেল, তার মানেটা কি? ডাইপোল মোমেন্টও বেড়ে গেল। তাহলে মেবি देयर इज হতেই পারে একটা ইনহেরেন্ট ডাইপোল আছে, কিন্তু আরো
এক্সট্রা একটা ডাইপোল মোমেন্ট তো ইনডিউসড হবে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য, এবং সেই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ডাইপোল মোমেন্টে ইনডিউস হবে, আরটা বেড়ে যে আর ড্যাশ হবে, সেই মেকানিজমটা কি? সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড পজিটিভকে রিপেল করবে আর নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, সো দে উইল বি পুলড অ্যাপার্ট। তাই জন্য এই এক্সট্রা জিনিসটা এক্সট্রা ডাইপোল মোমেন্টে ইনডিউসড হবে। ঠিক আছে, তাহলে তো দিস ইজ দ্য মেকানিজম অফ ইলেকট্রনিক পোলারাইজেশন। তাহলে তো স্যার পোলার ডাইইলেকট্রিকের মধ্যেও ইলেকট্রনিক পোলারাইজেশন হতেই পারে। অবশ্যই পোলার ডাইইলেকট্রিকের মধ্যে ইলেকট্রনিক পোলারাইজেশন হতে পারে না, অবশ্যই হয়। ঠিক আছে, কিন্তু আমরা প্রথমেই কি বললাম, ইলেকট্রনিক পোলারাইজেশনের যে এফেক্টটা, যে ভ্যালুটা, সেটা অনেক কম। তাই ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনের থেকে ইলেকট্রনিক পোলারাইজেশনের এফেক্টটা অনেক কম হওয়ার জন্য পোলার ডাইইলেকট্রিকের জন্য আমরা ইলেকট্রনিক পোলারাইজেশনকে নেগলেক্ট করে দিই। আমরা ধরে নিই যে পোলার ডাইইলেকট্রিকে শুধুমাত্র ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনই আছে, বাট ইন রিয়ালিটি দুটোই আছে। কিন্তু ইলেকট্রনিকটাকে আমরা নেগলেক্ট করে দিই, আমরা ধরি ওরিয়েন্টেশনালটাই শুধু আছে পোলার ডাইইলেকট্রিকের জন্য। কিন্তু নন পোলার ডাইইলেকট্রিকে কোনো ইনহেরেন্ট ডাইপোল নেই। ইনহেরেন্ট ডাইপোল নেই মানে কোনো টর্ক ফিল করে ওরিয়েন্টেশন হয়ে একটা নেট ডাইপোল তৈরি করার কোনো কোয়েশ্চেনই হচ্ছে না, তাই তো? তাহলে নন পোলার ডাইইলেকট্রিকের মধ্যে কি কোনো নন পোলার ডাইইলেকট্রিকের মধ্যে কোনো ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনের কেস নেই। ঠিক আছে, তাই নন পোলার ডাইইলেকট্রিকে যেহেতু শুধু ইলেকট্রনিক পোলারাইজেশন আছে, ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনের কোনো কেস নেই, তাই জন্য নন পোলার ডাইইলেকট্রিকে আমরা শুধু ইলেকট্রনিক পোলারাইজেশনটাকেই দেখি, মানে ওটা ছাড়া দেখার কিছু নেই, তাই ওটাকে দেখি। ঠিক আছে, বাট নন পোলার ডাইইলেকট্রিকে, বাট পোলার ডাইইলেকট্রিকে যেহেতু ওরিয়েন্টেশনাল ইলেকট্রনিক দুটোই আছে, কিন্তু ওরিয়েন্টেশনালটার রেসপেক্টে ইলেকট্রনিককে আমরা নেগলেক্ট করতে পারি, তাই জন্য এখানে আমরা শুধু কি ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনটাকেই দেখি। ঠিক আছে, বোঝা গেল? এছাড়াও আরো মেকানিজম অফ পোলারাইজেশন আছে, যেমন একটাকে বলে হচ্ছে আয়নিক পোলারাইজেশন, একটাকে বলে আয়নিক পোলারাইজেশন। ঠিক আছে, বাট এইগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের এখন খুব একটা দরকার নেই। যেমন ডাইইলেকট্রিক ফ্লুইডের ক্ষেত্রে পজিটিভলি চার্জড আয়ন্স আর নেগেটিভলি চার্জড আয়ন্স আছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হয়, পজিটিভলি চার্জড আয়ন্স আর নেগেটিভলি চার্জড আয়ন্স গুলোর মধ্যে কি একটা ডিসটেন্স তৈরি হয়, মানে ফ্লুইডের দুদিকে ওরা অ্যাকুমুলেট করে। ঠিক আছে, তাই জন্য একটা ডাইপোল ইনডিউস করে, সেই মেকানিজমটাকে বলে আয়নিক পোলারাইজেশন। ঠিক আছে, এরকম পোলারাইজেশনের আরো কিছু মেকানিজম আছে, বাট দে আর নট অফ আওয়ার কনসার্ন রাইট নাও। ঠিক আছে, আমরা আপাতত ইলেকট্রনিক আর ওরিয়েন্টেশনালটা মনে রাখলেই চলবে। ওকে, ফাইন। ওকে, এইবারে আমরা একটা জিনিস দেখব, পোলারাইজেশন। আচ্ছা, একটা জিনিস দেখা যাক ফার্স্টে, সেটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক। আমি এখন আর সেটাকে স্পেশালিটি দিচ্ছি না নন পোলার না পোলার, সেই ডাইইলেকট্রিকটা ইলেকট্রনিক পোলারাইজেশন হয়েছে না ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন হয়েছে, এরকম কোনো স্পেসিফিকেশন আমি দিচ্ছি না। আমি ইন জেনারেল একটা পোলারাইজড ডাইইলেকট্রিককে ড্র করার চেষ্টা করছি। পোলারাইজড ডাইইলেকট্রিক। ঠিক আছে, পোলারাইজড ডাইইলেকট্রিক মানে আমরা দেখলাম একটা ডাইইলেকট্রিক যখন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, তখন সেই ডাইইলেকট্রিকটার মধ্যে কি হয়, পোলারাইজেশন হয়। সেটা মেবি ইলেকট্রনিক, মেবি ওরিয়েন্টেশনাল। ঠিক আছে, সেটা নন পোলার ডাইইলেকট্রিক হলো, পোলার ডাইইলেকট্রিক হলো, যাই হোক না কেন, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের এফেক্ট কি? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড একটা ডাইইলেকট্রিক মিডিয়ামকে কি করে, পোলারাইজ করে। ঠিক আছে, ক্লিয়ার? পোলারাইজ করে, এটার মানে কি, ডাইপোল তৈরি করে, তাই তো, সেই ডাইইলেকট্রিক মিডিয়ামটার মধ্যে। এই তো ফান্ডাটা। সেই রকম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা একটা ডাইইলেকট্রিক স্পেসিমেনকে আমি এখন দেখব।
ঠিক আছে, সেই স্পেসিমেনটা অবভিয়াসলি কি হয়ে যাবে, পোলারাইজড হয়ে যাবে। তাহলে একটা পোলারাইজড ডাইইলেকট্রিককে আমরা দেখতে চাই, দেখব। ঠিক আছে, সেটা কি রকম দেখব? পোলারাইজড ডাইইলেকট্রিক মানে কি, এর মধ্যে কি তৈরি হয়েছে, ডাইপোলস তৈরি হয়েছে অনেক। ঠিক আছে, তাহলে কি রকম হয়েছে, ধর এরকম অল্প কয়েকটা করে দেখাচ্ছি। অ্যাটমিক ডাইপোলস গুলো আছে। ঠিক আছে, ধর ইলেকট্রিক ফিল্ডটা আছে এরকম। ঠিক আছে, তাহলে কি হয়েছে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তুই চিন্তা করে দেখ, এই যে ডাইইলেকট্রিকটা আমি ড্র করেছি, এই ডাইইলেকট্রিকটা যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থেকে একটা পোলারাইজেশন হয়েছে এর মধ্যে, তার মানে কি এর মধ্যে অনেক অ্যাটমিক ডাইপোলস তৈরি হয়েছে যেগুলো আমি ড্র করেছি। এর জন্য কি হবে ডাইপোলটার মধ্যে, ডাইপোল এই কি হবে এই ডাইইলেকট্রিক স্পেসিমেনটার মধ্যে, ডাইইলেকট্রিক স্পেসিমেনটার এই যে সারফেসটা, এই সারফেসে প্লাস চার্জ অ্যাপিয়ার করবে, আর এই সারফেসে মাইনাস চার্জ অ্যাপিয়ার করবে না? ক্লিয়ার? এখানে প্লাস চার্জ অ্যাপিয়ার করবে, এখানে মাইনাস চার্জ অ্যাপিয়ার করবে, এখানে প্লাস এখানে মাইনাস। ঠিক আছে, কিন্তু তুই যদি উইদিন দ্য বাল্ক অফ দ্য ডাইইলেকট্রিক দেখিস, মানে ডাইইলেকট্রিকটার ভেতরে ভলিউমে তুই যদি চার্জ দেখতে যাস, তুই কি দেখবি বলতো? ধর এইটুকু ভলিউমে দেখছিস, চার্জ কত, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে চার্জ কত টোটাল, 0। আবার এইটুকুতে দেখ, কি দেখবি, কি প্লাস মাইনাস কেটে গিয়ে 0। মানে পুরো ভলিউমের মধ্যে তুই যদি দেখিস, তাহলে আলটিমেটলি কি দেখবি, তুই দেখবি যে কোনো চার্জ নেই। ঠিক আছে, শুধুমাত্র সারফেসে চার্জ আছে, প্লাস একদিকে মাইনাস। ঠিক আছে, তাহলে আমি বলবো এখানে সারফেস চার্জেস appear, no volume distribution of charge। ঠিক আছে, এই যে জিনিসটা তোকে দেখালাম আমি, যেখানে সারফেস চার্জ অ্যাপিয়ার করছে, কোনো ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ নেই, এটাকে বলে ইউনিফর্ম পোলারাইজেশন। এটাকে কি বলে, ইউনিফর্ম পোলারাইজেশন। ওকে, দিস ইজ কল্ড ইউনিফর্ম পোলারাইজেশন। ওকে, এইবারে আমরা একটা নন ইউনিফর্ম পোলারাইজেশন কেমন হবে সেটা আমি আর মুখে না বলে তোকে ড্র করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, একটা নন ইউনিফর্ম পোলারাইজেশন, নন ইউনিফর্ম পোলারাইজেশন। নন ইউনিফর্ম পোলারাইজেশনটা কেমন হবে দেখ, ধর একটা ডাইইলেকট্রিক এইরকম ভাবে পোলারাইজ করেছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য, এরকম ধর আমি কয়েকটা অ্যাটমিক ডাইপোল আঁকছি, সব এর ভেতরে সব আঁকছি। ধর এখানে প্লাস প্লাস প্লাস, এখানটায় ধর প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস মাইনাস, আবার এখানে একটা প্লাস একটা মাইনাস, এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এখানে ধর একটা প্লাস এখানে একটা মাইনাস, এখানে আবার ধর দুটো মাইনাস দুটো প্লাস। ঠিক আছে, এখানে ধর একটা মাইনাস, এখানে ধর তিনটে মাইনাস তিনটে প্লাস। তুই চিন্তা করে দেখ, এইখানটায় তুই যে দেখেছিলি ইউনিফর্ম পোলারাইজেশনে, সেখানে কি দেখেছিলি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে, মানে প্রত্যেকটা ডাইপোলের, প্রত্যেকটা অ্যাটমিক ডাইপোলের চার্জটা সেম ছিল, চার্জ ডিস্ট্রিবিউশনটা। বাট এখানে মানে প্রত্যেকটা অ্যাটমিক ডাইপোলের ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশনটা ওয়াজ সেম,
বাট এইখানে মজাটা হচ্ছে নন ইউনিফর্ম, এটা হচ্ছে ইউনিফর্মলি পোলারাইজ করেছে, ইউনিফর্ম পোলারাইজেশন। কিন্তু যদি নন ইউনিফর্ম পোলারাইজেশন হয় তখন বিষয়টা কি? তখন বিষয়টা হচ্ছে এই রকম যে তুই চিন্তা করে দেখ তাহলে কি এখানে সারফেস চার্জ, এখানে সব প্লাস চার্জ অ্যাপিয়ার করছে, এখানে সব মাইনাস চার্জ অ্যাপিয়ার করছে, ঠিক আছে? তাহলে কি সারফেস চার্জ, সারফেস চার্জ অ্যাপিয়ার, ঠিক আছে? আবার তুই চিন্তা কর ভলিউম চার্জও অ্যাপিয়ার করছে। তুই এইটুকু ভলিউম নিয়ে ভাব, এখানে তিনটে মাইনাস একটা প্লাস, তার মানে তুই কি বলবি এখানে তিনটে মাইনাস একটা প্লাস মানে এখানে কি একটা নেট নেগেটিভ চার্জ আছে না? আবার এইখানে তুই যদি ভাবিস তাহলে কি বলবি একটা নেট নেগেটিভ চার্জ, ঠিক আছে? আবার উল্টোটা এখানে ভাব, এখানে একটা নেট পজিটিভ চার্জ আছে, এখানেও একটা নেট পজিটিভ চার্জ আছে, ঠিক আছে? তাহলে এখানে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জও থাকবে, ঠিক আছে? তাহলে সারফেস চার্জ অ্যাপিয়ার যেমন করবে সেরকম ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জও থাকবে, ঠিক আছে? তাহলে ইউনিফর্ম পোলারাইজেশনের জন্য কি হবে? শুধু সারফেসে চার্জ অ্যাপিয়ার করবে, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকে না। বাট নন ইউনিফর্ম পোলারাইজেশনের ক্ষেত্রে কি হবে? সারফেস চার্জের সঙ্গে সঙ্গে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জও থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? এই জিনিসটাই হচ্ছে, তার মানে এই ইউনিফর্মলি পোলারাইজ করা আর নন ইউনিফর্মলি পোলারাইজ করা এই দুটোর মধ্যে ডিফারেন্স ডাইইলেকট্রিক, ঠিক আছে? ক্লিয়ার? নন ইউনিফর্মলি পোলারাইজ কখন করবে তুই চিন্তা করে দেখ। নন ইউনিফর্মলি পোলারাইজ এই যে এফেক্ট গুলো দেখলি, মানে এই যে প্লাস মাইনাস গুলো এরকম হলো, এটা কেন হলো? অ্যাটমের জন্য তো হতে পারে না। অ্যাটমের মধ্যে তো প্রত্যেকটা অ্যাটমে যতটা পজিটিভ ততটাই নেগেটিভ চার্জ রয়েছে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে সেম হওয়া উচিত, ঠিক আছে? মানে ইলেকট্রনিক কেসে হতে পারে না। এই জিনিসটা এই কারণে হয়েছে কারণ অ্যাটমস গুলোর ওরিয়েন্টেশন গুলো সবার ক্ষেত্রে ইউনিফর্ম নয়। এই যদি সবার ক্ষেত্রে ইউনিফর্ম হয় তাহলে ইউনিফর্ম পোলারাইজেশন, বাট অ্যাটমস গুলোর ওরিয়েন্টেশন যদি সবার জন্য ইউনিফর্ম না হয় তাহলে নন ইউনিফর্ম পোলারাইজেশন। তখন আমি বলছি ইন এফেক্ট, ইন এফেক্ট এটার জন্য ডাইপোল, আমি অ্যাকচুয়ালি এটা কিন্তু চার্জ হিসেবে দেখাতে চাইছি না, আমি বলছি এটার যে ডাইপোল মোমেন্ট, এটার ডাইপোল মোমেন্ট হয়তো সেম নয়, আলাদা আলাদা কেস। তাহলে আমি কি বলতে পারি ইকুইভ্যালেন্টলি কিভাবে ভাবতে পারি যে এটার জন্য যা চার্জ ডিস্ট্রিবিউশন এখানে চার্জ ডিস্ট্রিবিউশনটা আলাদা, এইভাবে বলতে চাইছি। কনসেপ্টটা বোঝা গেল? ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পারি নন ইউনিফর্ম পোলারাইজেশনে সারফেস চার্জের সাথে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জও থাকবে ডাইইলেকট্রিকটার মধ্যে, কিন্তু মানে পোলারাইজড ডাইইলেকট্রিকটার মধ্যে। তাহলে আমরা কি বলবো নন ইউনিফর্ম পোলারাইজেশনে পোলারাইজড ডাইইলেকট্রিকটার মধ্যে সারফেস চার্জ থাকবে, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জও থাকবে। কিন্তু ইউনিফর্ম পোলারাইজেশনের ক্ষেত্রে পোলারাইজড ডাইইলেকট্রিকটার মধ্যে শুধু সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকবে, কোনো ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকবে না, ঠিক আছে? এই যে সারফেস চার্জ বা পোলারাইজেশন ভলিউম চার্জ, এই চার্জগুলোকে বলা হয় একসাথে পোলারাইজেশন চার্জেস। এই যে সারফেস চার্জ বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ, সারফেস ডিস্ট্রিবিউশন অফ ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে এই যে সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ আর এই যে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ আমি দেখলাম, এদেরকে একসাথে বলা হয় পোলারাইজেশন চার্জেস অর বাউন্ড চার্জেস। পোলারাইজেশন চার্জেস অর বাউন্ড চার্জেস। তুই চিন্তা কর কেন এদেরকে পোলারাইজেশন চার্জ বলা হয়? কারণ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য ডাইইলেকট্রিকটা পোলারাইজ করেছে বলে, ওর মধ্যে ডাইপোলস তৈরি হয়েছে বলেই একমাত্র এই সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ আর ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ তৈরি হয়েছে ডাইইলেকট্রিকটার ভেতরে। তাই জন্যই এদেরকে পোলারাইজেশন চার্জেস বলা হয়, মানে চার্জেস দ্যাট অকার্স ডিউ টু দ্য পোলারাইজেশন অফ দ্য ডাইইলেকট্রিক।
তাই পোলারাইজেশন চার্জেস। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা কথা যাতে সব সময় খেয়াল থাকে সেটা হচ্ছে গিয়ে পোলারাইজড ডাইইলেকট্রিক হোক, তার মধ্যে সারফেস চার্জ তৈরি হোক, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ তৈরি হোক, কোনো অসুবিধা নেই, বাট দ্য ডাইইলেকট্রিক is neutral as a whole. The dielectric is neutral as a whole. এইটা যাতে খেয়াল থাকে কনসেপ্টটা। ডাইইলেকট্রিকের মধ্যে তুই কোনো চার্জ দিসনি, ওর থেকে কোনো চার্জ নিয়েও নিসনি, তাহলে ডাইইলেকট্রিকটার মধ্যে শুরুতে কি নিউট্রাল ছিল ডাইইলেকট্রিকটা, তাহলে কনজারভেশন অফ চার্জ কি বলে? ডাইইলেকট্রিকটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরেও নিউট্রালই থাকবে, কারণ ওর মধ্যে না তুই কোনো চার্জ দিয়েছিস না ওর থেকে চার্জ নিয়ে নিয়েছিস। তাহলে ডাইইলেকট্রিকটা অ্যাজ এ হোল নিউট্রাল, আগেও নিউট্রাল ছিল এখনো নিউট্রাল থাকবে। তার মানে তুই যদি হচ্ছে ওর মধ্যে যে সারফেস পোলারাইজেশন চার্জ আর ভলিউম পোলারাইজেশন চার্জটা গ্রো করলো, সেই টোটালটাকে তুই যদি সাম করিস তাহলে দেখবি জিরো। ঠিক আছে, dielectric will be as a whole neutral. It was neutral before the application of the external electric field. It will be neutral as well after the application of the external electric field. Okay, for the conservation of charge principle. ঠিক আছে, বোঝা গেল? তার মানে যখন ডাইইলেকট্রিকটা পোলারাইজ করেনি তখনও নিউট্রাল, যখন ডাইইলেকট্রিক পোলারাইজ করবে তখনও নিউট্রাল। তার মানে পোলারাইজ করবার পর ডাইইলেকট্রিক ওর মধ্যে যে ভলিউম ডিস্ট্রিবিউশন আর সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জেস আসবে, সেই চার্জগুলোকে সাম করলে আমরা দেখব জিরো আসছে, কারণ ডাইইলেকট্রিকটা নিউট্রাল থাকবে, পোলারাইজড ডাইইলেকট্রিকটাও নিউট্রাল থাকবে ফর কনজারভেশন অফ চার্জ। ওকে, এবারে আমরা বলবো পোলারাইজেশন ভেক্টর। পোলারাইজেশন ভেক্টর বলে আমরা একটা কোয়ান্টিটিকে ডিফাইন করব, পোলারাইজেশন ভেক্টর পি, ক্যাপিটাল পি, খেয়াল থাকে যাতে। ঠিক আছে, আমরা ডাইপোল মোমেন্টকে কিভাবে দেখি? স্মল পি দিয়ে। ঠিক আছে, ডাইপোল মোমেন্টকে আমরা স্মল পি দিয়ে লিখি, আর পোলারাইজেশন ভেক্টরকে আমরা লিখি ক্যাপিটাল পি দিয়ে। ঠিক আছে, এই পোলারাইজেশন ভেক্টরটা আসলে হচ্ছে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। ঠিক আছে, ধর তোর কাছে একটা ডাইইলেকট্রিক স্পেসিমেন রয়েছে। ঠিক আছে, পোলারাইজড ডাইইলেকট্রিক স্পেসিমেন। ঠিক আছে, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুই এই ডাইইলেকট্রিকটাকে রেখে দিয়েছিস, তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কি করবে? ডাইইলেকট্রিকটাকে পোলারাইজ করবে, তাহলে দিস উইল বি আ পোলারাইজড ডাইইলেকট্রিক স্পেসিমেন। তার মানে কি? এর মধ্যে কি রয়েছে? ডাইইলেকট্রিকটার মধ্যে গুচ্ছ গুচ্ছ অ্যাটমিক ডাইপোল রয়েছে। ঠিক আছে, এইবারে তুই চিন্তা কর যে তুই যদি এখানে একটা ছোট্ট ভলিউম নিস ডিভি, এখানে একটা ছোট্ট ভলিউম নিলি, পোলারাইজড ডাইইলেকট্রিকটার মধ্যে একটা ছোট্ট ভলিউম নিলি ডিভি, তাহলে এই ডিভি ভলিউমটুকুর মধ্যেও কি কন্টেন্ট থাকবে? অনেক অনেক অ্যাটমিক ডাইপোলস কন্টেন্ট থাকবে, পোলারাইজড অ্যাটমিক ডাইপোলস, তাই তো? পোলারাইজড ডাইইলেকট্রিকটার মধ্যে অনেক ওরিয়েন্টেড অ্যাটমিক ডাইপোলস কন্টেন্ট থাকবে। ক্লিয়ার? এই ডিবি ভলিউমটুকুর মধ্যে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অ্যাটমিক ডাইপোল কি একটা ডাইপোল মোমেন্ট পজেস করবে। তার মানে এই ডিবি ভলিউমটার মধ্যে যত অ্যাটমিক ডাইপোল রয়েছে তারা প্রত্যেকের ডাইপোল মোমেন্ট মিলে, তাদের ভেক্টর সাম মিলে কি হবে? একটা নেট ডাইপোল মোমেন্ট তৈরি হবে। তার মানে আমি বলতে পারি এই ডিবি ভলিউমটা, the dv volume of the polarized dielectric will possess a net dipole moment. বলতে পারি এই ডিবি ভলিউমের মধ্যে যত অ্যাটমিক ডাইপোলস রয়েছে তাদের প্রত্যেকের ডাইপোল মোমেন্ট গুলো ভেক্টর সাম হয়ে একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করবে, করতেই হবে কারণ এটা পোলারাইজড বলেই দিয়েছি আগে। ঠিক আছে, তাহলে একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করবে। ঠিক আছে, এই প্রত্যেকটা ডিবি ভলিউমের মধ্যে যে অ্যাটমিক ডাইপোলস গুলো রয়েছে তাদের প্রত্যেকের ডাইপোল মোমেন্ট গুলোর ভেক্টর সাম
হয়ে একটা নেট ডাইপোল মোমেন্ট পজেস করবে, সেটাই আমরা কি বলতে পারি, এই ডিভি ভলিউমটা তার মানে অত ডাইপোল মোমেন্ট ওই নেট ডাইপোল মোমেন্টটা পজেস করছে। সো দ্য ডিভি ভলিউম অফ দ্য পোলারাইজড ডাইইলেকট্রিক উইল পজেস আ নেট ডাইপোল মোমেন্ট, সেটাকে আমরা বলতে পারি ডিপি। ওকে, ডি স্মল পি, তাহলে ডিভি ভলিউম পজেস করে ডি স্মল পি, এত অ্যামাউন্ট অফ ডাইপোল মোমেন্ট, তাহলে ইউনিট ভলিউম কত করে ডিপি বাই ডিভি, এত অ্যামাউন্ট অফ ডাইপোল মোমেন্ট পজেস করে। তাহলে দিস ইজ, আমি কি বলতে পারি, দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, আমি বলতে পারি ডিপি বাই ডিভি, দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম অফ দ্য পোলারাইজড ডাইইলেকট্রিক। ঠিক আছে, তাহলে এইটাকেই বলবো আমরা কি, ক্যাপিটাল পি ভেক্টর or the polarization vector. Okay, so the polarization vector capital P is given by dp dv. ঠিক আছে, এই p টা ক্যাপিটাল P, এই p টা স্মল p, ডাইপোল মোমেন্টের p, স্মল p। ঠিক আছে, এটা ক্যাপিটাল P polarization vector. So polarization vector P is dipole moment per unit volume is equals to given by dp by dv. ওকে, তাহলে আমরা কি বলতে পারি, dp is p dv, বলতে পারি dp is p dv, এটা যাতে খেয়াল রাখো, dp মানে হচ্ছে p dv। ক্লিয়ার?